বছর একটা পুরো প্রজন্ম বদলে যাওয়ার জন্য যথেষ্ট সময়। 2003 সালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে যখন বাংলাদেশ প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল, তখন আজকের অনেক ফুটবল প্রেমীরই জন্ম হয়নি। কেউ তখন স্কুলে, কেউ হয়তো হাঁটতেও শেখেনি। এরপর কেটে গেছে 23টা বছর। এ সময় ভারত একের পর এক শিরোপা জিতেছে, মালদ্বীপ চ্যাম্পিয়ন হয়েছে, এমনকি নেপালও ফাইনাল খেলেছে। কিন্তু বাংলাদেশ প্রতিবারই স্বপ্ন নিয়ে শুরু করে, শেষে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে। কিন্তু এবারের গল্পটা একেবারেই আলাদা, কারণ এবার শুধু বাংলাদেশের মাটিতেই সাফ হচ্ছে না, বরং এমন এক বাংলাদেশ দলকে দেখা যাচ্ছে যেটাকে নিয়ে প্রতিপক্ষ আলাদা করে প্ল্যান সাজাচ্ছে। হামজা চৌধুরীকে সব ম্যাচে খেলাতে টুর্নামেন্টের সূচি পরিবর্তনের আলোচনাও চলছে। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে হামজা আসছেন, ফুলহ্যামের মূল দলে উঠে আসা ফারহান আলী ওয়াহিদকে পাওয়ার আশা করছে বাফুফে। জায়ান হাকিমকে নিয়েও চলছে কাজ। শুধু তাই নয়, আরো 5 জন প্রবাসী ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ কয়েক বছর আগের সেই বাংলাদেশ আর নেই। কিন্তু এই গল্পের একটা বড় টুইস্টও আছে, কারণ বাংলাদেশের গ্রুপে রয়েছে এমন একটি দল যাদের অনেকে ইতিমধ্যেই ইউরোপ একাদশ বলাও শুরু করেছেন। 26 জনের স্কোয়াডে 18 জনই প্রবাসী ফুটবলার। ইংল্যান্ড, জার্মানি, সুইডেন, নরওয়ে, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে বেড়ে ওঠা ফুটবলারদের নিয়ে যেন নতুন এক দল শ্রীলঙ্কা। তাহলে প্রশ্ন হচ্ছে, 23 বছরের অপেক্ষার কি এবার শেষ হচ্ছে? বাংলাদেশ কি সত্যি ফাইনাল খেলতে পারবে, নাকি নতুন চমক দেখাবে শ্রীলঙ্কা? এই ভিডিওতে ইনফরমেশন, যুক্তি আর বিশ্লেষণ দিয়ে খুঁজে বের করার চেষ্টা করব কেন এবারের সাফ বাংলাদেশের জন্য জীবনের সেরা সুযোগ হতে পারে। বাংলাদেশ কেন এবার সবচেয়ে বড় দাবিদার? প্রথম কারণ হতে পারে ঘরের মাঠ। অনেকেই বিষয়টাকে সাধারণভাবে দেখেন, কিন্তু আন্তর্জাতিক ফুটবলে হোম অ্যাডভান্টেজ একটা বিশাল ফ্যাক্টর। 2003 সালে বাংলাদেশ নিজেদের মাটিতেই ইতিহাস গড়েছিল। মজার ব্যাপার হলো, এরপর আবারও সাফ ফিরছে ঢাকাতেই, অর্থাৎ 23 বছর পর আবারও নিজের দর্শকদের সামনে ট্রফি জেতার সুযোগ। এটা শুধু আবেগের বিষয় নয়, এটা বাস্তব সুবিধাও। পরিচিত আবহাওয়া, পরিচিত মাঠ, ভ্রমণের কোনো ক্লান্তি নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে, পুরো স্টেডিয়াম যদি লাল সবুজে ভরে যায়, তাহলে সেটা প্রতিপক্ষের উপর বাড়তি চাপ তৈরি করবে। দ্বিতীয় কারণ, বাংলাদেশের স্কোয়াড আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। কয়েক বছর আগেও বাংলাদেশ পুরোপুরি নির্ভর করত দেশীয় লিগের খেলোয়াড়দের উপর। এখন পরিস্থিতি বদলেছে। হামজা চৌধুরী ইতোমধ্যে দেখিয়ে দিয়েছেন ইউরোপিয়ান ফুটবলের অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ার ম্যাচে কত বড় পার্থক্য গড়ে দিতে পারে। মিডফিল্ডে তার উপস্থিতি শুধু বল কেড়ে নেওয়া নয়, পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা, ডিফেন্সকে সংগঠিত রাখা, চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া। এই জায়গাগুলোতেই বাংলাদেশ এতদিন পিছিয়ে ছিল। কিন্তু হামজা একাই নন, সমিত সোম ইতিমধ্যেই দলে মানিয়ে গেছেন। ফাহমিদুল ইসলাম, তারিক কাজী, কাজেম শাহ, জামাল ভুঁইয়া, বিদেশে বেড়ে ওঠা ফুটবলারদের অভিজ্ঞতা দলকে নতুন মাত্রা দিয়েছে। আর যদি সবকিছুই পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে ফারহান আলী ওয়াহিদের। মাত্র 19 বছর বয়সে ফুলহ্যামের মূল দলের হয়ে প্রাক মৌসুমের ম্যাচ খেলেছেন। দারুণ ড্রিবলিং, গতি, 1-on-1 পরিস্থিতিতে আত্মবিশ্বাস। বাংলাদেশ বহু বছর ধরেই এমন একজন ন্যাচারাল উইঙ্গারের অপেক্ষাতেই ছিল। এর সঙ্গে যোগ হতে পারেন জায়ান হাকিমও। 6 ফিট 2 ইঞ্চির উচ্চতার এই ফরওয়ার্ড আক্রমণে শক্তিশালী, আবার বক্সের ভেতরেও কার্যকর। বাফুফে শুধু এই দুজনকে নিয়েই কাজ করছে না, লক্ষ্য অন্তত আরও 3 জন প্রবাসী ফুটবলারকে সাফের আগেই দলে আনা। যদি সেটা সম্ভব হয়, তাহলে বাংলাদেশের স্কোয়াডের ডেপথ আগের যে কোনো সময়ের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। আর এখানে আসে তৃতীয় কারণ, বাংলাদেশের কোচ টমাস ডুলির মানসিকতা। ডুলি স্পষ্ট বলেছেন, লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া। তার কথায় একটা বিষয় পরিষ্কার, তিনি শুধু অংশ নিতেই আসেননি, জিততেও এসেছেন। আর সেই মানসিকতায় এখন পুরো দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি। ডুলির মতে, প্রতিপক্ষ ভারত হোক বা শ্রীলঙ্কা, মাঠে নামার আগে ভাবতে হবে আমরাই জিতব। এই আত্মবিশ্বাসী গত কয়েক বছর বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন। কিন্তু বাংলাদেশ যতই শক্তিশালী হোক না কেন, সবচেয়ে বড় বাধা শুধু ভারত নয়, বরং এমন একটা দল যাদের নিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, শ্রীলঙ্কা। আর এই কারণেই আমি মনে করি বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন ম্যাচটা হয়তো ফাইনাল নয়, গ্রুপ পর্বেই। কারণ কাগজে কলমে শ্রীলঙ্কার নামটা আগের মতোই আছে, কিন্তু দলটা আগের সেই শ্রীলঙ্কা নেই। শ্রীলঙ্কার সর্বশেষ 26 জনের স্কোয়াডে 18 জনই প্রবাসী ফুটবলার। অর্থাৎ পুরো স্কোয়াডের প্রায় 80% খেলোয়াড়ই ইংল্যান্ড, জার্মানি, সুইডেন, নরওয়ে, অস্ট্রেলিয়া কিংবা
সুইজারল্যান্ডে জন্মেছেন বা বেড়ে উঠেছেন। শুধু ইংল্যান্ড থেকে এসেছেন 7 জন, নরওয়ে ও সুইডেন থেকে 3 জন করে, জার্মানি ও অস্ট্রেলিয়া থেকে 2 জন করে, সুইজারল্যান্ড থেকেও আছেন 1 জন। এখন প্রশ্ন হলো, এতে কি শ্রীলঙ্কা হঠাৎ করে ইউরোপের দল বনে গেল? উত্তরটা হলো না। কিন্তু তারা ইউরোপিয়ান ফুটবল কালচারে বেড়ে ওঠা ফুটবলারদের অভিজ্ঞতা নিয়েই খেলবে, আর সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। তাদের খেলায় থাকবে বেশি গতি, বেশি ফিটনেস, বেশি ফিজিক্যাল ডুয়েল আর চাপের মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মানসিক সক্ষমতা। আর ঠিক এ কারণেই অনেক বিশ্লেষক শ্রীলঙ্কাকে এবারের টুর্নামেন্টে ডার্ক হর্স বলছেন। তাহলে বাংলাদেশ কি পিছিয়ে থাকছে? মজার ব্যাপার হলো একদমই নয়, কারণ বাংলাদেশও একই পথে হাঁটছে। কয়েক বছর আগে যেখানে বাংলাদেশে হাতে গোনা 2-1 জন প্রবাসী ফুটবলার ছিলেন, এখন সেই সংখ্যাটা দ্রুতই বাড়ছে। হামজা চৌধুরী, সমিত সোম, তারিক কাজী, জামাল ভুঁইয়া, ফাহমিদুল ইসলাম, আর এর সঙ্গে যোগ হতে পারেন ফারহান আলী ওয়াহিদ, জায়ান হাকিম এবং আরও 3 জন সম্ভাব্য প্রবাসী ফুটবলার। অর্থাৎ বাংলাদেশও ধীরে ধীরে ইউরোপীয় ফুটবল সংস্কৃতির অভিজ্ঞতা জাতীয় দলে নিয়ে আসছে। তবে একটা বড় পার্থক্য আছে, বাংলাদেশের প্রবাসী খেলোয়াড়দের সঙ্গে স্থানীয় খেলোয়াড়দের বোঝাপড়া ইতোমধ্যেই তৈরি হয়েছে। হামজা, সমিত্রা 1 বছরের বেশি সময় ধরে দলের সঙ্গে আছেন। অন্যদিকে শ্রীলঙ্কার অনেক প্রবাসী খেলোয়াড় এখনো নতুন। তাদের মান হয়তো ভালো, কিন্তু দল হিসেবে তারা কতটা সুসংগঠিত সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ কারণে সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা এবং সাবেক ফরওয়ার্ড জাহিদ হাসান এমিলিও মনে করেন বর্তমান স্কোয়াড বিবেচনায় বাংলাদেশই এগিয়ে। এখন আসি সবচেয়ে বড় আলোচনায়, ভারত। সাফ মানে ভারত, এটা এতদিনের বাস্তবতা, কিন্তু এবার সেই বাস্তবতা কিছুটা বদলাতে পারে। কারণ একই সময়ে ভারতের জাতীয় দলের নিউজিল্যান্ডে 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। যদি সেই পরিকল্পনা চূড়ান্ত হয়, তাহলে সাফে ভারতের পূর্ণ শক্তির দল নাও দেখা যেতে পারে। অর্থাৎ রেকর্ড চ্যাম্পিয়ন ভারত হয়তো দ্বিতীয় সারির বা তরুণ স্কোয়াড নিয়ে ঢাকায় আসবে। যদি সত্যি এমনটা হয়, তাহলে পুরো টুর্নামেন্টের সমীকরণই বদলে যাবে। এটা শুধু বাংলাদেশের জন্যই নয়, শ্রীলঙ্কা ও মালদ্বীপের জন্য বড় একটা সুযোগ। তবে একটা বিষয় মনে রাখতে হবে আমাদের, ভারতের দ্বিতীয় সারির দলও দক্ষিণ এশিয়ার অনেক দলের চেয়ে খুব শক্তিশালী। তাই তাদের কখনোই হালকাভাবে নেওয়া ঠিক হবে না। এবার যদি আমরা বাংলাদেশের গ্রুপটার দিকে দেখি, তাহলে কাগজে কলমে দেখলে অনেকেই ভাববেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান খুবই কঠিন একটা গ্রুপ, কিন্তু বাস্তবতা একটু আলাদা। ভুটানের বিপক্ষে জয় প্রায় পেতেই হবে। অন্যদিকে আসল পরীক্ষা হবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর যদি সেপ্টেম্বরের মধ্যে ফিফা নেপালের নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে নেপালও বাংলাদেশের গ্রুপে যোগ হবে। সেক্ষেত্রে গ্রুপটি 4 দলের হয়ে যাবে, আর বাংলাদেশের জন্য বাড়তি একটি কঠিন ম্যাচও যোগ হবে। অর্থাৎ নেপালের নিষেধাজ্ঞা উঠবে কি উঠবে না, এটাও বাংলাদেশের ফাইনালে যাওয়ার সমীকরণের বড় একটা ফ্যাক্টর। এবার আপনাদেরকে সবচেয়ে অবাক করা একটা তথ্য দিয়ে রাখি। সাধারণত একটি টুর্নামেন্টের সূচি আগে থেকে নির্ধারিত থাকে, কিন্তু এবার হামজা চৌধুরীকে সব ম্যাচে খেলানোর জন্য সূচি পরিবর্তনের আলোচনা পর্যন্ত হয়েছে। কারণ ফিফা উইন্ডো শুরু হবে 9 নভেম্বর থেকে। তার আগে লেস্টার সিটি হামজাকে ছাড়তে বাধ্য নয়, অথচ সাফ শুরু হচ্ছে 4 নভেম্বর। তাই বাংলাদেশ, বাফুফে এমনকি সাফ কর্তৃপক্ষ এমন সূচি চায় যাতে বাংলাদেশের ম্যাচগুলো ফিফা উইন্ডোর ভেতরে পড়ে এবং হামজাকে পুরো টুর্নামেন্টের জন্যই পাওয়া যায়। এটা শুধু মাঠের বিষয় নয়, হামজা এখন এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। দর্শক, টিকিট বিক্রি, স্পন্সর সব ক্ষেত্রেই তার উপস্থিতি বাড়তি ভ্যালু ক্রিয়েট করছে। তাহলে এখন বাংলাদেশের ফাইনালে যাওয়ার বাস্তব রোড ম্যাপটা ঠিক কেমন হতে পারে? এখন যদি পুরো টুর্নামেন্ট বিশ্লেষণ করি, তাহলে বাংলাদেশের জন্য পরিকল্পনাটা এমন হতে পারে। প্রথম লক্ষ্য থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া, কারণ গ্রুপে প্রথম হলে সেমিফাইনালে তুলনামূলক সুবিধাজনক প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা বাড়বে। দ্বিতীয় লক্ষ্য থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত হার না মানা, কারণ এই ম্যাচটা এই গ্রুপের ভাগ্য নির্ধারণ করতে পারে। তৃতীয় লক্ষ্য থাকবে হামজা, সমিত, জামালদের নিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখা। চতুর্থ লক্ষ্য, ফারহান যদি স্কোয়াডে থাকেন তাহলে তার গতি এবং 1-on-1 দক্ষতাকে সর্বোচ্চটা দিয়ে কাজে লাগানো। আর যদি জায়ান হাকিমও যোগ দেন, তাহলে আক্রমণে বাংলাদেশের বৈচিত্র্য আরো বেড়ে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ যদি ফাইনালে ওঠে তাহলে প্রতিপক্ষ কে হতে পারে? ভারত এখনো বড় শক্তি, তবে নিউজিল্যান্ড সফরের কারণে যদি তারা পূর্ণ শক্তির দল না আনে, তাহলে ফাইনালে ওঠার লড়াই অনেক বেশি উন্মুক্ত হয়ে যাবে। মালদ্বীপ ও পাকিস্তান চমক দেখাতে পারে, কিন্তু ধারাবাহিকতা এবং স্কোয়াডের গভীরতায় বাংলাদেশ ও ভারত এগিয়ে থাকবে। তবে শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে মাঠের পারফরমেন্সের উপর। হামজা চৌধুরী, সমিত সোম, সম্ভাব্য ফারহান আলী ওয়াহিদ ও জায়ান হাকিমদের নিয়ে বাংলাদেশ যদি নিজেদের সেরাটা খেলতে পারে, তাহলে 2003 সালের পর আবারও সাফের ফাইনাল খেলা এবং শিরোপা জেতা কোনোটাই অবাস্তব স্বপ্ন হবে না।
যেখানে 23 বছর আগে ঢাকায় ইতিহাস লেখা হয়েছিল। এবার প্রশ্ন একটাই, ইতিহাস কি আবারও ঢাকাতেই ফিরে আসবে 2026-এ হামজাদের হাত ধরে? জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে।